নমস্কার, বন্দে ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটা কথা আছে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতন। এটা শুধুমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভূতি নয়, এটা আমাদের সকলের সর্বকালের চিরন্তন অনুভূতি। এই অনুভূতিগুলোর সাথেই আমরা কিন্তু বেঁচে আছি। আমাদের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, ক্ষোভ সবটাই কিন্তু আমরা মাতৃভাষার মধ্য দিয়েই প্রকাশ করে থাকি। যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা রয়েছি, আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক বেশি শ্রদ্ধা এবং অভিনন্দন এই মাতৃভাষা দিবসের। তার পাশাপাশি আজকে আমরা এই স্টুডিওতে যাদের আমন্ত্রিত করে এনেছি তারা কিন্তু আমাদের রাজ্যের ভাষাবিদ এবং শিক্ষাবিদ। আপনাদের সাথে একবার পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের মাঝখানে যারা আছেন, আমার ঠিক পাশেই আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক পার্থ সারথী শীল। নমস্কার পার্থবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত, ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। তার ঠিক পাশেই আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা, নমস্কার, মাননীয়া জয় সেন আছেন আমাদের সাথে, যিনি একাধারে ভাষাবিদ, শিক্ষাবিদ বলতেই পারি আমরা, এবং সংস্কৃত নিয়েই যার সমস্ত চর্চা এবং আলোচনা। অনেক ধন্যবাদ। আমরা প্রথমে আজকে ভাষা দিবসের সেই পূর্ণ মুহূর্তে আমরা কিন্তু আলোচনা করছি ভাষা নিয়ে। আর একটা কথা আমরা বরাবরই শুনে থাকি, আমরা পড়ে থাকি যে সংস্কৃত হলো সব ভাষারই জননী। তো আপনারা দুজনই, আমাদের পরম সৌভাগ্য, আপনারা দুজনই সংস্কৃতের ভাষার সাথে আছেন। তো আমরা বরাবর আজকে শুধু সংস্কৃত নয়, আমাদের দেশের, আমাদের পৃথিবীর সমস্ত যে ভাষাগুলো লুপ্ত হয়ে আছে, যেগুলো আমরা এখনো খুঁজে পাই না বা হারিয়ে যাচ্ছে বা পিছিয়ে আছে, সে সমস্ত সব ভাষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবার প্রথমে আমি পার্থবাবুর কাছে যাচ্ছি। পার্থবাবু, ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি আমাদের অনেকটা শ্রদ্ধা, অনেকটা ভাব, গুরুগম্ভীর একটা আমাদের মনের মধ্যে একটা বিরাজ করে এই দিনটা, স্পেশালি এই দিনটা। বাংলা আমাদের মাতৃভাষা, তো আমি বাংলাটা নিয়েই বলছি, আপনি সংস্কৃতে আছেন। এই ভাষা দিবস, এই বাংলা, এটার সাথে আপনার কি একটা অনুভূতি রয়েছে? আমরা সবার প্রথমে অনুভূতিটা শুনছি আপনার। নমস্কার, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমি সকল শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে আমন্ত্রিত হতে পেরে আমি খুব আনন্দিত। আমি একজন বাঙালি এবং বলতে গেলে গুরুশঙ্কর দত্ত যিনি বলেছিলেন, আমরা বাঙালি সত্য ঐক্যে আনন্দে জীবন প্রদীপ জ্বালি। তো আমি সকালবেলা শুরু করি বাংলা কথা দিয়েই, ঘুমোতেও যাই বাংলা দিয়ে। একদম। তো আমি খুব গর্বিত একজন বাঙালি হিসেবে, এবং আমি সংস্কৃতের একজন ছাত্র এবং এখন পেশার তাগিদে আমি একজন অধ্যাপক। তো আমি নিজেকে বাঙালি হিসেবে গর্বিত মনে করি এবং বাংলা ভাষার জন্য যে মাতৃভাষা দিবস আন্তর্জাতিক পর্যায়ে এইভাবে পালিত হয়, সেই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। একদম। পার্থবাবু, আপনার কাছ থেকে আমরা শুনবো, তবে তার আগে একটু আমরা ম্যাডামের কাছে যাচ্ছি। আমাদের সাথে আছেন জয় সাহা ম্যাডাম। আপনি সংস্কৃত নিয়ে চর্চা করেন, তারপরেও আপনাকে বলবো যে সব কিছুর পরেও আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, সেই অর্থে একটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি রয়েছে এই দিনটা জুড়ে, বা এই দিনটা বলবো না, আমি প্রতিটা দিনই আমার বাংলা ভাষার সাথে অন্যরকম অনুভূতি। আপনার অনুভূতি কি এই দিন নিয়ে? নমস্কার, আজকের এই বিশেষ দিনে সকল শ্রোতা বন্ধুকে আমাদের সকলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর অনুভূতির কথা বলতে গেলে সকল বাঙালি হিসেবে একটা ভীষণ গর্বের দিন আজকে, কারণ এই দিনটি মাতৃভাষা দিবস রূপে আমরা উদযাপন করছি। ইউনেস্কো এটাকে এই দিনটিকে মাতৃভাষা দিবস রূপে উদযাপন করার যে নির্দেশ দিয়েছেন, সেটা বাঙালি হিসেবে খুবই গর্বের। তার কারণ বাঙালি প্রমাণ করেছে যে ভাষার জন্য শহীদ হওয়া যায়, এবং ভাষাকে ভালোবাসা, শ্রদ্ধা করে তাকে ঠিক বুকের কোথায় রাখা যায়, বুকের ঠিক কোথায় বাংলা ভাষাকে একেবারে মনি কোথায় রেখে তাকে একটা বড় পরিসরে নিয়ে যাওয়া যায়, সেটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ এবং ভারতবর্ষের বাঙালিও কিছুটা পরিমাণে হলেও সেই যাত্রায় সহযোগিতা করেছে, এবং আজকে বাংলা ভাষা একটা আন্তর্জাতিক ভাষায় আমরা দেখতে পাচ্ছি। এবং বাঙালি হিসেবে এটা খুব গর্বের যে এই দিনটিকে ইউনেস্কো মাতৃভাষা দিবস রূপে পালিত করছে।
এক অনন্য অনুভূতি। একদম ম্যাডাম, আমরা অনেক কিছু শুনবো আজকে আপনাদের দুজনের কাছ থেকে। তো সবার প্রথমে পার্থবাবু আপনার কাছে জানতে চাইছি, এই যে ম্যাডাম যেটা বলছিলেন ইউনেস্কোর কারণেই কিন্তু আমরা এই দিনটা মর্যাদার সহিত পালন করে থাকি, তখন কিন্তু এটার একটা কিন্তু খুব সুন্দর একটা প্রেক্ষাপট রয়েছে। দুজন বাঙালির একটা কাহিনী আছে এটার সাথে জড়িয়ে, যাদের নিরলস প্রচেষ্টা এবং বলিদানের ফলেই কিন্তু আমরা আজকে এই দিনটা গর্ববোধ করি এবং এই দিনটাকে নিয়ে কথা বলতে পারি। আপনি যদি এই বিষয়টা একটু প্রেক্ষাপটটা আমাদের সামনে তুলে ধরেন। একদমই ঠিক কথা যে 1999 সালের 17 ডিসেম্বরে ইউনেস্কো যে বললেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই বাংলা ভাষার জন্য এটাকে আমরা পালন করছি, সমস্ত ভাষায় মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। কিন্তু এর একটা যে প্রেক্ষাপটের কথা আপনি বললেন বা শহীদের কথা ম্যাডাম বললেন, সেটা প্রমাণ করে একটা ভাষার জন্য কিভাবে মানুষ তার প্রাণ দিতে পারে। একদম সেই সংগ্রামের একটা প্রেক্ষাপট, এটা খুবই চর্চিত একটি বিষয় এবং সকলেই আমরা জানি যে বাঙালি যুবকের তার আত্মবলিদান। মূলত এটা ভারত যখন স্বাধীনতা প্রাপ্ত হয়, তারপরে স্বাধীনতা লাভের পরে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল, তো পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ, সেই বাংলাদেশে তখন মোটামুটি 4,40,00,000 লোক বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলছে। কিন্তু পাকিস্তান সরকার ঠিক করলো যে আমরা উর্দুকে রাষ্ট্রভাষার মর্যাদা দেব। তো যথাযথভাবেই একটা ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে আরেকজনের উপরে। তো স্বাভাবিকভাবেই নিজেদের স্বাভিমানকে রাখার জন্য বাঙালি বলল, না, এটা তো আমরা মানতে পারি না। তো সেই স্বাধীনতার পর থেকে যখন ওখানে শুরু হলো এই আন্দোলনের একটা বিচারধারা, তখন ধীরে ধীরে অনেকটা জল গড়িয়েছে। কখনো পাবলিক সার্ভিস কমিশন তাদের বিষয় থেকে বাংলাকে বাদ করেছে, ডাক টিকিট থেকে বাংলার কিছু কিছু অবলুপ্তি হয়েছে। তারপরে আপনার রেস কোর্স ময়দানে এসে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে রাষ্ট্রভাষা হিসেবে হিন্দু, এখানে আমরা উর্দুকেই রাখবো, তখন ওপারের বাংলাদেশের হিন্দু মুসলিম যেই হোক, সকলেই যারা বাঙালি ছিলেন, তারা কি করলেন, তাদের স্বাভিমানটাকে রাখার জন্য তারা আন্দোলনে নামলেন। এই আন্দোলনটাকে দেখে তারা পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তখন তারা কি করলেন, 1952 সালে, তখন এই 21শে ফেব্রুয়ারি তারা একটা সাধারণ ধর্মঘট ডেকেছেন, সেটাকে বন্ধ করার জন্য 144 ধারা লাগু করে দেওয়া হলো। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের ঢাকার চত্বরে তখন সকলে আন্দোলনে নামলেন, তাদের উপরে নির্বিচারে গুলি করা হলো, নিরীহ স্টুডেন্ট ছাত্রদের উপরে। এরপরে সেইটাতে তো ঘৃতাহুতি পড়লো, আরো লোকজন তখন বললো এইভাবে নিরীহ ছাত্রদের উপরে মারা হচ্ছে। তখন 23শে ফেব্রুয়ারি তখন শহীদ মিনার স্থাপন করা হলো। তারপরে তারা সেটা ভাঙার চেষ্টা করল, কিন্তু ধীরে ধীরে তখন যখন 1956 সালে গিয়ে তারপরে যখন পাশ হলো যে এইবার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে, দ্বিতীয় রাষ্ট্র ভাষা হিসেবে গণ্য করা হবে। হ্যাঁ, এবং পরবর্তীতে তখন সুদৃঢ় হলে আরো সব চিন্তা ভাবনা চেতনা। এবং খুব ভালো, যদি আপনারা দেখুন যে 21-এর কবিতায় আল মাহমুদের তিনি বলছেন খুব ভালো যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথা, বরকতের রক্ত। এই যে বরকত, তার যে রক্ত, সেই রক্ত দিয়ে এই স্বাধীনতা এসেছে। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলবো। আমরা শামসুর রহমানের যদি কবিতা পড়ি, বাংলা ভাষা উচ্চারিত হলে, সেখানে উনি বলছেন যে বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বায়নের একতারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। সেখানে কিন্তু তিনি একদম শেষে তিনি বলছেন যে 21শে ফেব্রুয়ারিকে তিনি বলছেন এক অলৌকিক ভোর।
এই অলৌকিক ভোর কিন্তু এমনি এমনি আসেনি, একদম। বলিদানের মধ্যে দিয়ে এসছে। বলিদানের মধ্য দিয়ে এসছে। এবং আমরা এটাও হয়তোবা আপনি আপনার কথা প্রসঙ্গে পরবর্তী সময় আমাদেরকে জানাবেন, যেটা আমরা কানাডায় যে গল্পটা পড়েছিলাম বা শুনেছিলাম, দুজন বাঙালি সেখানে লড়াই করেছিলেন কিভাবে এই ভাষাটাকে যাতে ইউনেস্কোর মধ্য দিয়ে আমাদের মধ্যে আসে, সেটাও কিন্তু মানে একটা মানে খুব সহজে হয়নি, সেটার জন্যও কিন্তু ওরা অনেকটা লড়াই করছে। এটা আমরা শুনবো পরে আপনার কাছ থেকে। তো তার আগে আমরা একটু ম্যাডামের কাছে জানতে চাইছি যে এই যে ভাষা দিবস নিয়ে আমরা আজকে বসলাম, আপনি তো দীর্ঘদিন ধরে একটা ভাষার সাথেই চর্চা করে আসছেন, সেটা হলো সংস্কৃত ভাষা, বা বলা চলে সংস্কৃত বাংলা সবটাই কিন্তু আমাদের সেই মূল স্রোত থেকে আসলেও আমরা কিন্তু বাংলাকে কিন্তু ভুলে করিনি, সেটাকে সাথে নিয়েই করেছি। আপনি মানে যেহেতু শিক্ষকতার সাথে আছেন, অধ্যাপনার সাথে আছেন, কি মানে কি মিল খুঁজে পান বাংলা সংস্কৃতির মধ্যে, এবং আপনার পড়ানোর সাথে আমাদের যে জীবনশৈলী সেটাকে কিভাবে খুঁজে পান? দেখুন, মাতৃভাষা শুধুমাত্র একটি ভাষা নয়, অন্য একজন ব্যক্তি একসাথে অনেকগুলো ভাষা জানতে পারেন, হয়তো তার বহুভাষিকতা তার মধ্যে রয়েছে, কিন্তু তথাপি মাতৃভাষার একটা খুব অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থান তার জীবনে তথাপি থেকে যায়। এবং রামমোহন অনেক ভাষাভাষী বহুভাষিক ছিলেন, তিনি সংস্কৃত জানতেন, কিন্তু তথাপি তার যে মাতৃভাষায় তার যে সক্ষমতা সেটাকে তিনি সবার উপরে রেখেছিলেন এবং অন্যান্য ভাষা থেকে তথ্য সম্পদ গ্রহণ করে তিনি মাতৃভাষাকে সমৃদ্ধ করেছেন। ঠিক সেটাই আমরা বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে বলতে পারি, বা অন্যান্য সকল ভাষাবিদ যারা বাংলা ভাষা বা যে কোনো মাতৃভাষাকে সমৃদ্ধ করে, তারা এটাই করে, তারা একসাথে অন্যান্য অনেক ভাষার মধ্যে থেকে সম্পদ আহরণ করে নিজ মাতৃভাষাকে সমৃদ্ধ করে। সংস্কৃত এবং বাংলার মধ্যে এটাই সম্পর্ক, শুধুমাত্র সংস্কৃত এবং বাংলা নয়, সংস্কৃতের সাথে সমস্ত ভারতীয় ভাষারই, সমস্ত ভারতীয় মাতৃভাষাগুলোরই এটাই সম্পর্ক। কারণ সংস্কৃত সেই স্রোত যেখান থেকে প্রাকৃতের মধ্যে দিয়ে ভারতীয় ভাষাগুলি উদ্ভব হয়েছে। এবং যদি আমরা ভাষার বিকাশের ঐতিহ্যটা দেখি, তবে দেখব যে ঔপনিবেশিক শাসনের আগে তো ছিল, এমনকি ঔপনিবেশিক শাসনের পরেও যখন ইংরেজি প্রবলভাবে ভারতীয় ভাষাগুলোর উপরে এসে পড়লো একটা স্রোতের মতো, তারপরও নতুন শব্দ আহরণের জন্য, কারণ নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানে নতুন নতুন বিষয় চলে আসছে, ম্যাস মিডিয়াতে নতুন কথা আসছে, তথ্য সঞ্চারে বিপ্লব আসছে, তো নতুন নতুন অনেক ধারণা কনসেপ্ট আসছে যেগুলো মাতৃভাষাতে প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হচ্ছে। তো সব সময় দেখা গেছে ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে সকল ভারতীয় ভাষা, কেবলমাত্র বাংলা নয়, সকল ভারতীয় ভাষায় এই নতুন তথ্য ভান্ডারের জন্য, নতুন শব্দের জন্য সংস্কৃতের কাছেই বারবার ফিরে গেছে। কারণ এর একটা কারণ হলো এই যে সংস্কৃতে মানে বিজ্ঞান বলুন বা সংস্কৃতি কলা বলুন, তার যে একটা বিশাল বড় ভান্ডার আছে যেখান থেকে শব্দ আহরণ করা যেতে পারে, তো সে নির্বিচারে ভারতীয় ভাষাগুলো সেখান থেকে শব্দ আহরণ করেছে। এবং আরো একটা বড় যেটা সংস্কৃতের বৈশিষ্ট্য, সেটা হলো তার নতুন শব্দ তৈরির একটা তার ফর্মুলা আছে। নতুন পাণিনির যে ব্যাকরণ, সে ব্যাকরণ ব্যবহার করে নতুন শব্দ তৈরি করা যেতে পারে। তো এই ব্যাপারটা সংস্কৃতকে একটা অনন্য বৈশিষ্ট্য দিয়েছে, যার লাভ প্রতিটি ভারতীয় ভাষা গ্রহণ করেছে এবং আগেও গ্রহণ করতে পারে নিজেকে সমৃদ্ধ করার জন্য। কারণ মাতৃভাষাগুলো বর্তমানে মাতৃভাষাগুলোর অবস্থানের যে উন্নতির প্রয়োজন, সেই জায়গাটা হলো যে তাকে নতুন ভাবে আপডেট হতে লাগবে। পরিবর্তিত সময়ের সাথে ভাষাগুলোকেও পরিবর্তিত হতে হবে। যেটা আমরা দেখেছি, তদ্ভব শব্দ, তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, অনেক কিছু কিন্তু শব্দের কিন্তু ভাগ রয়েছে, পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে ওইটা ঠিক, মানে ইংরেজি ধরুন একটা নতুন ইংরেজি শব্দ হলো মোবাইল বা কম্পিউটার, তো এই শব্দগুলোকে একটা হতে পারে যে শব্দগুলো সমানভাবে আমরা মাতৃভাষায় রেখে দিতে পারলাম, কিন্তু তাতে কি হলো, মাতৃভাষা সমৃদ্ধ হলো না। এইভাবে মাতৃভাষাকে সমৃদ্ধ করতে হলে তাকে অনুবাদ করতে হবে, এবং সেই অনুবাদটা হতে হবে মাতৃভাষার যে আঙ্গিক তার অনুরূপ, যাতে সহজে একটি শিশু পর্যন্ত সেই শব্দটাকে গ্রহণ করতে পারে। যখন আমরা এই অনুবাদের মধ্যে দিয়ে একটা ভাষাকে, মাতৃভাষাকে নিয়ে যাব, তখন আমরা বিজ্ঞান বলুন বা প্রযুক্তি বলুন বা জটিলতর বিষয়গুলোকে মাতৃভাষাতে ব্যাখ্যা করতে পারবো।
এবং তা সহজবোধ্য হবে সম্পূর্ণ শ্রেণীর কাছে। এবং এই জন্য অনুবাদের, সংস্কৃতের এবং বিজ্ঞান শিক্ষার বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাতৃভাষাতে পড়ানো খুব প্রয়োজন। প্রথাগত শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষাকে নিয়ে আসা খুব প্রয়োজন শিক্ষার উন্নতির জন্য এবং মাতৃভাষার উন্নতির জন্য। ম্যাডাম, আপনার কথা প্রসঙ্গে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে আমরা ছোট বাচ্চাদের কথা যে বলছি, ছোট বাচ্চারা যখন ভাষা শিখে তখন সে কিন্তু তার মায়ের মুখের ভাষাটাই প্রথম শুনে, যেটা আমরা সবাই মার মুখেই মাতৃভাষাটা শুনে থাকি, সেটা যেটাই মা বলে থাকেন। ককবরকও হতে পারে, বাংলাও হতে পারে। এখন দেখা গেল শিশুটা ছোট থেকেই বাংলা শিখে আসছে, তো বাংলা শিখতে শিখতে যখনই সে আমাদের সমাজ, আমাদের স্কুল সিস্টেম বা পড়াশোনার তাগিদে দেখা গেল তার যে পুঁথিগত বইগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলো ইংরেজি বই এসে গেছে, বাংলাও এসে গেছে, ইংরেজি অক্ষরও শিখছে, বাংলা অক্ষরও শিখছে। তখন অনেকেই কি করে, আমরাও করি, আমাদেরকে ওইভাবেই করানো হয়েছিল যে তুমি বাংলাটাকে আগে শেখো, মাতৃভাষাটাকে ভালো করে শেখো, তারপর ইংরেজিটা ধরো। তো ধরতে গিয়ে ওইটার সাথে ম্যাচ করিয়ে করিয়ে, মিল করিয়ে করিয়ে যে প্রোনাউন্সিয়েশনটা, যেটা আমরা উচ্চারণ বলি, ওইটার ক্ষেত্রে যাতে ফনেটিক সাউন্ড বা যেটাই একটা আসে, ওইটার জন্য ওই বাংলাটাকে কিন্তু বহন করে করেই ইংরেজিটা শেখানো হয়। অনেক সময় দেখা যায় যে ক্যাট মানে একটা বিড়াল, আমরা পড়েছি। তো এখন দেখা গেল যেখানে ইংরেজি মাধ্যমের বিদ্যালয় বা পড়াশোনার পুরো স্ট্র্যাটেজি পুরো ইংরেজি, সেখানে কিন্তু ওরা বলছে বাংলাতে কোনো কথা হবে না, মাতৃভাষা থাকবে না, আপনারা ইংরেজি শেখাচ্ছেন, ইংরেজি পড়বেন, ইংরেজির সিনোনিমসটাই বলবেন, ইংলিশেই বলবেন, বাংলাতে কিছু বলবেন না। তো এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে, ওটা হতে পারে আমার ব্যক্তিগত প্রশ্ন, যে সেক্ষেত্রে শিশুটার কোনভাবে শেখাটা শিশুর ক্ষেত্রে প্রয়োজন? দেখুন, ভাষা বিজ্ঞানের কথা যদি বলেন, তবে ভাষা বিজ্ঞান এবং শিশু শিক্ষার যে গবেষণা, সেটা অবিসংবাদীভাবে একথা প্রমাণ করেছে, বারংবার প্রমাণ করেছে, যে কোনো ভাষা বিজ্ঞানের কথা বলবেন যে একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক স্তরে, অন্তত প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। এবং তাকে একটি বিদেশি ভাষা, ইংরেজি হতে পারে বা কোনো অচেনা ভাষা, ধরুন অন্য কোনো ভারতীয় ভাষাই হোক না কেন, সেই ভাষার মাধ্যমে তাকে শিক্ষা দেওয়াটা চূড়ান্ত একটি অবৈজ্ঞানিক প্রক্রিয়া। কারণ কেউ যখন একটি ছোট বাচ্চা তার মায়ের মুখ থেকে যে ভাষা শুনছে বা পরিবারে যে ভাষায় কথা বলছে, সেটা শুধুমাত্র একটি ভাষা নয়, সেটা তার সঙ্গে এই পুরো জগৎ সংসারের যোগাযোগের মাধ্যম। সে এই ভাষার মধ্যে দিয়ে বিশ্ব সংসারকে দেখে। তো এই ভাষাটা তার প্রথম ভাষা, তার সমস্ত অভিব্যক্তি, তার যে জ্ঞানের যে অন্তর্মুখীকরণ, সেটা সে এই ভাষার মধ্যে দিয়ে করে। তো সাডেনলি হঠাৎ করে সে যখন প্রথাগত শিক্ষার মধ্যে গেল, তাকে যদি একটা বিদেশি ভাষা শিখতে হয়, তাকে সেখানে প্রথমে তাকে সেটা পড়তে শিখতে হবে, লিখতে শিখতে হবে, এবং তারপর সে সেই ভাষার মাধ্যমে একটি নতুন জ্ঞানের দিকে যাবে। তো সেটা দুটো কঠিন বস্তু, জ্ঞান এবং ভাষা, নতুন দুটো জটিল বস্তু তাকে শেখানোর আমরা চেষ্টা করছি। তো এটা করতে গেলে না তো জ্ঞান সঠিকভাবে সে লাভ করবে, না সেই ভাষাটা সে সঠিকভাবে শিখতে পারবে। এটা ইংরেজি শেখারও কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। কারণ ইংরেজি শিখবার একটা আলাদা পদ্ধতি আছে, ভাষা শিক্ষার একটা আলাদা পদ্ধতি আছে। ইংরেজি অবশ্যই শিখবে বাচ্চারা, কিন্তু তাকে শিক্ষার মাধ্যম হিসাবে নয়, একটি ভাষা হিসাবে সে শিখবে। শিক্ষার মাধ্যম অবশ্যই মাতৃভাষা হবে, কারণ যার ফলে সেই বাচ্চাটা জ্ঞান লাভের যে আনন্দ, জ্ঞান লাভের মধ্যে যে একটি জ্ঞান লাভের প্রক্রিয়া, যে একটা নিজের প্রতিভা বিকাশের যে একটা উপায়, সেই পথটা কিন্তু মাতৃভাষার মধ্যে দিয়ে। আমরা যখন একটি শিশুকে বঞ্চিত করি মাতৃভাষার মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণের থেকে, তখন আমরা তার প্রতিভা বিকাশের দরজাটাই বন্ধ করে ফেলি। কারণ যদি মাতৃভাষায় কেউ না শেখে, তবে সে ইনোভেশন, নতুন আবিষ্কার, নবীন জ্ঞানের যে প্রক্রিয়া, সেটাই তার মধ্যে কখনো স্ফুরিত হবে না। এবং আরেকটা বড় প্রশ্ন হলো যে এই ইংরেজি কোন শ্রেণীর কাছে ইংরেজি সহজলভ্য? অন্তত একটি উচ্চ বর্গের কিছু ব্যক্তির জন্যই কেবলমাত্র ইংরেজি সহজলভ্য। আমরা যখন বিজ্ঞান শিক্ষা বা প্রযুক্তি শিক্ষা বা যে কোনো শিক্ষাকে শুধুমাত্র ইংরেজিতে বদ্ধ করে রাখছি, আমরা তখন কিন্তু দূর দূরান্তে গ্রামাঞ্চলে যে বিশাল মাতৃভাষিক
সমাজ রয়েছে, শিশুরা রয়েছে, আমরা কিন্তু তাদেরকে সেই জ্ঞান থেকে বঞ্চিত করছি। ম্যাডাম এই বিষয়টা এত বড় এবং এত সুন্দর, যেটা আমাদের আজকের যারা দর্শক তাদের ক্ষেত্রেও অনেকটা মানে খুব ভালো দারুণ লাগবে আমার যেটা মনে হয়। এটা নিয়ে আপনার কাছে আমি আরো কিছু কয়েকটা কথা শুনবো, তবে তার আগে আমি একটা জিনিস এখানে একটা জিনিস বলার ছিল আমার, যে ল্যাঙ্গুয়েজ ইমার্শন বা ভাষার যে আত্মস্থীকরণ হয় আমাদের, সেটা দুরকম ভাবে হতে পারে। ধরুন আপনার কাছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্ট আছে বা ভাষিক ক্ষমতা আছে। আমি একটা সাক্ষাৎকারে গেলাম, একজনকে সামনে বসে আছে, তাকে আমি জানাচ্ছি যে আমি আপনাকে বিনীতভাবে প্রণাম করিয়া বলিতেছি যে, এইভাবে যদি আমি বলি কথাটা, সেন্টেন্স ঠিক আছে, কিন্তু আমাকে জায়গাটা কোথায় বলছি এটা আমি বুঝতে পারছি না। তো আমাকে যেমন লিঙ্গুইস্টিক কম্পিটেন্ট বা ভাষিক দক্ষতা থাকতে হবে, তেমন তার সাথে এনভায়রনমেন্ট কম্পিটেন্টও থাকাটা দরকার। মানে সেই পরিবেশটা কি, সেই কোন পরিবেশে বলছি। আমি আমার বন্ধুর সাথে যখন বলবো এই আমি হয়তো পার্থ আমি চলে এসেছি বা কোথাও গেলাম, সেই অনুযায়ী কথা বলবো। তো শুধুমাত্র যদি আমরা যেটা ম্যাডাম বলছিলেন জয় ম্যাডাম, যে দেখুন শুধু ইংলিশ বা ইংরেজি শিখছি জন্য ও ইংরেজি বলতে পারে, এই কথাটা বলা অনেকটা আমরা ভাবি যে বাহ ও তো ইংরেজি বলতে পারে। না, ব্যাপারটা খুব ভালো যে তাও না, খুব খারাপ যে তাও না, দুটো জিনিসকে শিখতে হবে। কথা প্রসঙ্গে আমি বলছি যে যেই রকম কি হয়, মানে প্রতিটা, যেহেতু আমরা আজকের আলোচনাটা কিন্তু শিক্ষার প্রসার, মানে শিক্ষার সাথে মাতৃভাষাটার কি কানেক্টিভিটি, মানে কি যোগাযোগ রয়েছে, সেটার উপরেই কিন্তু প্রাসঙ্গিকতা বা কথাবার্তা। তো একটা কথা বলছি যে দেখা গেল আমরা আমাদের বাড়িঘর এটা করি, বা আমরা আমাদের পাশাপাশি সবাইকে দেখি, বাচ্চারা যখন সব সাবজেক্ট নিয়ে বসে তখন তাদের কাছে সব থেকে সহজ বাংলা, কারণ সে মাতৃভাষায় কথা বলে। তো সেই অর্থে বাড়ির যারা বড়রা আছেন, অভিভাবকরা আছেন, বলে দেখো বাংলা টিচারের প্রয়োজন নেই, বাংলা তো এমনি হয়ে যাবে, বাদ বাকি সায়েন্স লাগবে, ম্যাথস লাগবে, ইংলিশ মাস্ট, কারণ ইংলিশে কেউ পারি না সেরকম। এই যে মানে সেই ঘর থেকেই শুনে আসছে যে বাংলাটা হয়ে যাবে, বাংলায় সবাই আমরা বিশারদ। এই জায়গাটা আমি একটু মানে একমত হতে পারলাম না, কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমাকে এই কথাটা বলতো, তুমি অঙ্ক পড়ো, সারাক্ষণ বাংলা ইংরেজি এসব পড়ে কি হবে, তুমি অঙ্ক পড়ো। মানে এটা হ্যাঁ, এটা না, ব্যাপারটা আমি বলছি যে এটা ডিপেন্ড করে, এটা একজন থেকে আরেকজনের সেটা তারতম্য থাকে, যে না আমার কাছে বাংলাটা সহজ। কেন সহজ? না আমি একজন বাঙালি, আমার মাতৃভাষা বাঙালি, আমি মায়ের কাছে শুনছি, বাবার কাছে শুনছি, আমার কাছে সেটা সহজ। কিন্তু একজন যে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে, তার কাছে কিন্তু বাংলাটা ঠিক ততটাই কঠিন যতটা আমার কাছে ইংরেজি। হ্যাঁ একদম ঠিক আছে, সেই অর্থেই। আর আরেকটা কি, মা বাবারা বাড়ি থেকে বলছে যে তুমি বাংলাটা হয়ে যাবে, বাংলাটার কোনো চিন্তা নেই, কিন্তু হয়ে যাবে যে সেটা সহজে কিন্তু হয় না, দেখা গেল সেই বাংলাটা অসম্পূর্ণ থাকছে। একদমই তাই। এই যে মানে অভিভাবকরা যদি ইংরেজির যেরকম চিন্তা করছেন, সায়েন্সের যেমন চিন্তা করছেন, বাংলাটার জন্য যদি চিন্তা করে যে না ঠিক আছে আমরা তোমাকে ল্যাঙ্গুয়েজটা বুঝাতে পারছি, ভাষাটা আদান প্রদান, কিন্তু এটারও অনেক কিছু আছে যেটা অনেক বেশি, সেটার জন্য তোমাকে অবশ্যই একজন অভিজ্ঞ কেউর কাছে যাওয়া দরকার। এই বিষয়ে বলতে চাইবো, মানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মানে পংক্তি একটা বলতে চাই, যে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে শিক্ষাকে যে কোনো শিক্ষাকে স্থায়ী করিতে হইলে, গভীর করিতে হইলে, ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিত মাতৃভাষায় বিগলিত করিয়া নিতে হয়। যে কোনো শিক্ষাই, বিজ্ঞান হোক বা সমাজনীতি হোক, ইতিহাস হোক, শুধুমাত্র প্রাথমিক স্তরে নয়, উচ্চ স্তরেও, এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও মাতৃভাষায় শিক্ষা কোনো লজ্জাকর বিষয় নয়, বরং বিপরীতভাবে গৌরবের বিষয়। যে কোনো উচ্চ সংস্কৃতি সম্পন্ন বিকশিত জাতি ঠিক এই কাজটাই করে থাকে এখনো। শুধুমাত্র আপনি জার্মান বলুন, ফ্রেঞ্চ বলুন, বা এমনকি আমাদের পাশের সিঙ্গাপুরেও মাতৃভাষায় বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা একটি আবশ্যিক বিষয়। একদম শুধুমাত্র ঔপনিবেশিক শাসনের ভেতরে থাকা এই যে আমাদের মানে দক্ষিণ পূর্ব ভারত বা ভারত উপমহাদ্বীপ যদি আমরা বলি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই যে দেশগুলো যারা দীর্ঘকাল উপনিবেশিক শাসনের মধ্যে দিয়ে গেছে, শুধু তাদের মধ্যে এই দাসবৃত্তিটা রয়ে গেছে।
যেখানে আমরা ভাবি যে ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয়, ইংরেজি বোধহয় জ্ঞান। ইংরেজি বোধহয় জ্ঞান, এটা তো একটা ভাষা। হ্যাঁ, কিন্তু এটা ইংরেজি একটি ভাষিক মাধ্যম এবং এটি বাজারের ভাষা হতে পারে, এটা ট্রেড এন্ড কমার্সের ভাষা হতে পারে এবং তার জন্য অবশ্যই ইংরেজি শিখতে হবে, কিন্তু এটা জ্ঞানের ভাষা হতে পারে না। তার কারণ জ্ঞানের সঙ্গে ভাষার একটা খুব আন্তরিক যোগাযোগ আছে। সংস্কৃতে একটা কথা আছে, নসু অস্তি প্রত্যয় লোকে ইহ শব্দানুগমাদ রীতে। এমন কোন জ্ঞান নয় যেটা শব্দের সঙ্গে সংযুক্ত নয়। এবং আমরা কোন শব্দটাকে ইন্টারনালাইজ করতে পারবো? সেই শব্দটাকে, যেটাকে আমরা চিরাচরিত মাতৃভাষার মাধ্যমে জানবো। তো আপনি যে কথাটা বললেন যে মাতৃভাষাকে অবমাননা করার, মাতৃভাষাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার যে প্রবণতা শুধুমাত্র বাঙালি নয়, প্রত্যেক ভারতীয় ভাষাভাষীর মধ্যে রয়ে গেছে, সেটা শুধু মাতৃভাষার ক্ষতি করছে না। এবং মাতৃভাষার ক্ষতি মানে কিন্তু শুধু একটি ভাষার ক্ষতি নয়, সেই শিক্ষাটারও ক্ষতি, সেই বাচ্চাটারও ক্ষতি, প্রচন্ড ক্ষতি। তার জ্ঞানের পুরো, আমরা তাকে পুরো একটা যেন বক্সের ভিতরে বন্দি করে রাখলাম, তাকে মুক্ত অঙ্গনটাই দিলাম না যেখানে সে আনন্দের সঙ্গে শিক্ষাটাকে গ্রহণ করে। আরেকটা বিষয় কি ম্যাডাম, আপনার কথার প্রসঙ্গে বলছি, কিছু কিছু বিদ্যালয়, কিছু কিছু বিদ্যালয় বলবো বা কিছু কিছু ইনস্টিটিউট বা কিছু কিছু সেরকম ক্যাম্পাস আছে যেখানে মাতৃভাষা বলা বারণ। হ্যাঁ, মানে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রোহিবিটেড, শুধু ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে শিক্ষা নিতে হবে। সেটা কিন্তু একটা ব্যবস্থা আছে আমাদের বর্তমান অবস্থায়, সব জায়গাতেই আছে। এটা দুঃখজনক, দুর্ভাগ্য আর কিছু হতে পারে না, আমি একেবারে। কিন্তু এটাও বলা আছে, তুমি যে শিক্ষাটা নিচ্ছ হয়তো বা ইংলিশ একটা ভাষা, কিন্তু এটাকে বুঝতে হলে ইংলিশই কোনো সিনোনিমস দিয়ে তোমাকে বুঝতে হবে, রেফারেন্স ওইটাই হতে হবে, বাংলা কোনো কথা বলা যাবে না। তাহলে আবার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের দুজনের কাছেই, যে যেই বাচ্চাটা মানে বরাবর ককবরক ভাষী থেকে এসছে, আমি আমার ত্রিপুরার কথা বলছি, ককবরক ভাষী থেকে এসছে, বাংলা ভাষী থেকে এসছে, সেই বাচ্চাটার জন্য সেটা শেখাটা কতটুকু কষ্টকর বা পরিশ্রমের ব্যাপার, বা এটা একটু আপনি আমাদেরকে বলুন। কষ্টকর এবং পরিশ্রম, এবং আর যেটা সেটা সম্পূর্ণ ব্যর্থ। এটা ব্যর্থ। এই যে পদ্ধতি, এই যে জটিল কষ্টকর পদ্ধতির মধ্যে দিয়ে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ব্যর্থ এবং ক্ষতিকর। আমরা যদি আজকে ভারতবর্ষে বিজ্ঞান গবেষণা দেখি, তো ভারতবর্ষ প্রযুক্তির দিক থেকে ভারতবর্ষ অন্য গবেষণালব্ধ যে জ্ঞান তাকে গ্রহণ করে সেটাকে কার্যে পরিণত করে হয়তো প্রযুক্তিতে কিছুটা এগিয়ে গেছে, কিন্তু নতুন গবেষণা, নব আবিষ্কার ভারতবর্ষে কতটুকু হতে পারছে? এবং এনইপি 2020-তে নবীন যে শিক্ষানীতি, সেখানে এই বিষয়টাকে কিন্তু জোর দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে নতুন ইনোভেশনের জন্য বিশ্ববিদ্যালয় স্তরে মাতৃভাষায় গবেষণা এবং পড়াশোনা করানো উচিত। আমাদের যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসু, এরা দুজনের, এবং প্রফুল্লচন্দ্র রায়, এরা বিশ্ববিদ্যালয়ে বাংলা, অঙ্ক এবং বিজ্ঞান শেখানোর পক্ষপাতী ছিলেন। সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান পরিষদ গঠন করেছিলেন বাংলায় বিজ্ঞানকে নিয়ে আসা এবং তার উন্নতির জন্য, এবং তিনি লিটারেলি বিশ্ববিদ্যালয়ে বাংলায় বিজ্ঞান পড়াতেন। এবং তার একটা কোট আছে খুব সুন্দর, তিনি বলছেন যে যারা একথা বলে যে বাংলায় বিজ্ঞান পড়ানো যাবে না, যারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান বোঝেন না। একদম ঠিক। আমাদের এই যে উপনিবেশিক মানসিকতা, এটা আমাদের মাতৃভাষার চূড়ান্ত ক্ষতি করছে। এবং মাতৃভাষাটা চলে যায়, অবলুপ্ত হয়ে, আমরা যদি ভারতের বর্তমান স্থিতি যদি দেখি, তাহলে দেখবো যে গত 50 বছরে প্রায় 250টি মাতৃভাষা অবলুপ্ত হয়ে গেছে। ভারতবর্ষে এই মুহূর্তে মানে সেন্সাস রিপোর্ট অনুসারে 1369টি মাতৃভাষা রয়েছে। আমাকে যদি একটু পরে সময় দিলে আমি বুঝাতে পারবো যে ভাষা এবং মাতৃভাষার মধ্যে পার্থক্যটা কি, আসলে মাতৃভাষা কাকে বলে। মানে ভাষা কিন্তু ভাষা রয়েছে 270টি, যার মধ্যে 22টি শিডিউলড এবং বাকিগুলো নন শিডিউলড। কিন্তু মাতৃভাষার সংখ্যা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, মাতৃভাষা সেটাই যেটা আমরা বলি মুখে, মার মুখ থেকে যেটা শুনি, এবং যেটা আমরা মৌখিক ভাবে ব্যবহার করি। লোক সাহিত্য, লোক সংস্কৃতি, যেগুলো যে কোনো একটি বৃহত্তর সংস্কৃতির মূল পশ্চাৎপট, সেগুলো কিন্তু সব মাতৃভাষায় ধারণ করে রাখছে। একটি মাতৃভাষার বিলুপ্তিকরণ মানে পুরো সংস্কৃতি, পুরো জ্ঞান ভান্ডারের একেবারে মুছে যাওয়া। তো এই জন্য আমরা আরো কিছু শুনবো, তবে এবার মাতৃভাষা যে আছে, আমরা তো মাতৃভাষাতেই গান লিখি, কবিতা বলি, ছন্দ আসে, তো মাতৃভাষাতে যদি আজ ককবরক বা বাংলা বা হিন্দি, যেটাই মাতৃভাষা বলুক, সেই মাতৃভাষা, এই যে ককবরক মানে মানুষের ভাষা,
এই ভাষাতে গান লেখা হচ্ছে, যদি ভাষাটাই অবলুপ্তি পেয়ে যায় সেক্ষেত্রে কি হবে? তার গান, তার ছন্দ, তার সংস্কৃতি, পুরো সংস্কৃতিটাই আমরা হয়ে যাবে, হারিয়ে ফেলবো। এই আপনার কথা প্রসঙ্গে আমি একটা প্রতিটা কথা যোগ করছি। সপ্তাহে, আপনি জানেন না, প্রতিটা সপ্তাহে কিন্তু আমাদের ভারত থেকে একটা করে ভাষা মানে যাচ্ছে। ইয়ে থেকে লুপ্ত হয়েছে বিশ্বে আর কি। এবছর যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এবছর কিন্তু যেটা আমাদের মূল অনুষ্ঠানটা রবীন্দ্র ভবনে হচ্ছে, তো সেখানে কিন্তু প্রতি বছরই একটা ভাষাকে সম্মান জানানো হয়। এবছর একটা ভাষাকে সেখানে স্থান দেওয়া হবে এবং সেই ভাষাটা আমরা আজকে কিছু বলবো না, সেটা আমাদের অনুষ্ঠানটার পরেই আমরা বলবো। সেই একটা ভাষা আজ এবছরও সম্মান পাবে। আর তার পাশাপাশি এটা আমরা শুনেছি যে ককবরক ভাষা, যেটা একটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অন্যতম ভাষা, সেই ভাষাটাকে কিভাবে পাঠ্যক্রমে চালু করা যায় এবং যেটার মধ্য দিয়ে যারা ককবরকে ভাষীর ছেলে মেয়েরা আছে তাদের যাতে পড়াশোনাটা একদম খুব স্মুথলি হয়, খুব সহজভাবে হয়, সরলীকরণ ভাবে হয়, সেটার একটা পরিকল্পনা রাজ্য শিক্ষা দপ্তর একটা উদ্যোগ নিচ্ছে। তো আমরা সেই রেফারেন্সে আপনার থেকে একটু শুনতে চাইবো, সেই ইয়েতেই যে আপনি এই যে শিক্ষার সাথে মাতৃভাষার একটা কিন্তু যেটা ম্যাডাম বলছিলেন, এটা ছাড়া কিন্তু শিক্ষা কখনোই সম্পূর্ণ নয়। হয়তোবা বাচ্চা শিখবে, আর্টিফিশিয়াল ভাবে শিখবে, তার কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে শিখবে, বা ধরুন আমরাও বাচ্চাকে সেভাবে চেষ্টা, কিন্তু দেখা যায় একটা সময় পর একটা কথা বলে যে ইংলিশটাও শেখা হলো না, বাংলাটাও শেখা হলো না, সেটাকে একটা নতুন নামকরণ দিয়ে দেয় ব্যাংলিশ। তো এইরকম যে ঘটনাগুলো হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন, যে এটার জন্য কি দরকার? দেখুন, ব্যাপারটা খুব যুক্তিযুক্ত একটা কথা যে আমরা মাতৃভাষায় কিভাবে শিক্ষা ব্যবস্থায় আনবো। আজ ককবরক যারা ভাষাভাষী রয়েছেন তারা প্রথমে বিদ্যালয়ে পড়বেন এবং তার সাথে সাথে উচ্চশিক্ষা যে দপ্তর, সেখানেও কিন্তু তাদের সেই বই থাকতে হবে, তাদেরকেও কষ্ট করে সেই বইগুলো লিখতে হবে। যারা আরো মানে পিএইচডি করেছেন বা মাস্টার্স করেছেন, তারা সেই বিষয়ে বই লিখলে আগামী প্রজন্ম সেই বইগুলোকে পড়তে পারবে। সেই পুস্তকগুলোকে যদি পড়ে তাহলে তারাই আরো রিসার্চমূলক যে গবেষণাধর্মী যে কাজগুলো, সেগুলো ককবরক ভাষায় যখন হবে তখন কিন্তু পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে লাভটা তারা পেতে পারবে। বা বাংলা ভাষায় যদি বলেন, এখন আমরা বাংলা ভাষা বলছি, কিছুটা পরে গিয়ে আমরা দেখছি যে পুরোটা ইংরেজিতে হয়ে যাচ্ছে। 11-12 পরে যখন তারা দেখছে যে আমরা সায়েন্স নিচ্ছে কিন্তু তারা কিন্তু ইংরেজিতে পড়া শুরু করে দিচ্ছে, বাংলা রইল না। কিন্তু যদি আমরা 11-12 বা উচ্চশিক্ষা, কিন্তু 11-12-এও বাংলাটা কিন্তু থাকছে না, ঐচ্ছিক থাকছে। আগে যেরকম কম্পালসারি ছিল বাধ্যতামূলক বাংলা ইংরেজি, এখন কিন্তু সেটা থাকছে না। তো এটাও একটা মনে হয় আমাদের জনগণ যদি চাইবে যখন, তখনই মনে করবে, যখন জনগণ চাইবে, যখন লিখবে, তখন সরকারও ভাববে যে হ্যাঁ এটা করা উচিত। সমস্ত জিনিস তো পরিবর্তনশীল। যে আজকে আমি এটা ভাবছি কারণ এই ভাষাটাকে নিয়ে আমার চর্চা আছে তাই আমি করছি, যে ভাষা একদমই অবলুপ্ত হয়ে গেছে সেখানে তো হচ্ছে না। তো সুতরাং আমরা যদি 11-12 ক্লাসের জন্য আমরা যদি বই লিখতে পারি মাতৃভাষায়, পরবর্তীতে সেটা গ্রাজুয়েশন লেভেলে, তারপরে মাস্টার্স ডিগ্রি লেভেলে, এগুলো তো হবে। আমি আশা করি যে সমস্ত মাতৃভাষাতেই হবে। এবং আপনি জানলে হয়তো আরো খুশি হবেন, এই যে এনইপি 2020-তে বা জাতীয় শিক্ষানীতিতে এটার উপরে জোর দেওয়া হয়েছে। এবং যে কারিগরি শিক্ষায় যেগুলো সংস্থান বা ইনস্টিটিউট, আইআইটি, এআইসিটি যারা অ্যাফিলিয়েশন রয়েছে, তারাও কিন্তু মাতৃভাষাতে আপনি কিন্তু কোনো প্রজেক্ট লিখতে চাইলে সেই প্রজেক্টও জমা করতে পারবেন এখন। এটা খুব ভালো একটি সিদ্ধান্ত এবং আমি এটাকে খুব স্বাগত জানাই একজন সংস্কৃতের শিক্ষার্থী হিসেবে এবং অধ্যাপক হিসেবে। এটাকে খুব স্বাগত জানাই যে এখন আমি সংস্কৃতেও চাইলে প্রজেক্ট লিখতে পারবো। তো এই জিনিসটা অনেক বড় একটা পদক্ষেপ। আশা করি এইরকম ভাবে যদি যখন প্রজেক্ট আমরা লিখবো, তখন যদি আমরা বই লিখি, সেক্ষেত্রে সেই বইগুলো পড়তে পারবে তারা মাতৃভাষায়। আগামী প্রজন্ম ধীরে ধীরে হবে। আজ 5 বছর পরে, 10 বছর পরে আপনিও দেখবেন এখানে যে কতগুলো বই নিয়ে কাজ হয়েছে। একদম আমরা আশা রাখি। তখন কি হবে, তখন যে ছাত্রছাত্রীটা হয়তো বা সারা মানে ছোট থেকে সে বড় হয়েছে একটা বাংলা মাধ্যমকে কেন্দ্র করে, সে পড়াশোনাটা চালিয়ে, তখন যখন হায়ার স্টাডির ক্ষেত্রে যখন যেটা হয়, ম্যাডামকে আমি বলছিলাম যে রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশটাকেই মাধ্যম হিসেবে আমরা হয়ে যায় অনেক ছাত্রছাত্রীরা। আমাদের একটা ভুল ধারণা আছে যে ইংরেজি ভাষাতেই রিসার্চ হবে। আপনি দেখুন চীনে কি ওরা ইংরেজি ভাষায় রিসার্চ করে না, তারা কিসে করছে? তাদের নিজস্ব ভাষায় করছে। ঠিক আছে, আমরা যদি আপনি জার্মানিতে যান, আপনাকে জার্মান মানে যদি না বলতে পারেন তাহলে আপনার চলাটাও মুশকিল হয়ে যাবে, তাই না? তো সেই রকমই আমি বলবো যে
মাতৃভাষায় যখন আমাদের বই থাকবে, যখন পড়াশোনা হবে, তখন অবশ্যই আমাদের এই ইংরেজির প্রতি যে একটা মানে অধিক নির্ভরশীলতা সেটা দূরীভূত হবে বলে আমি মনে করি। তবে হ্যাঁ, ইংরেজি যেহেতু দরকার অনেক ক্ষেত্রে, Official language সেটা দরকার, আমি সেটা অস্বীকার করছি না। এই ক্ষেত্রে আপনার মানে যে ত্রিভাষিক যে সূত্র, ত্রিভাষা সূত্র, যেটা এনইপিতে বারংবার এটা স্পষ্টীকরণ করে দেওয়া হয়েছে, যে যেটা আপনি একটু আগে বলছিলেন যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বাংলাকে ঐচ্ছিক রূপে পরিগণিত করা হচ্ছে। তো এর কারণ হলো এই যে এনইপি 2020 যে ভিশন, সেটা এটাই যে কোনো ভাষাকে কারোর উপরেই চাপিয়ে দেওয়া হবে না, সেটা মাতৃভাষাও হতে পারে। আচ্ছা, কিন্তু প্রত্যেকটি ভাষার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, বিশেষত মাতৃভাষাগুলোর স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং উৎসাহিত করা হবে। এবং একথা খুবই গুরুত্ব সহকারে সেখানে বলা হয়েছে যে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকের ভাষিক মাধ্যম মাতৃভাষা হতে হবে এবং সে চেষ্টা করা হবে যাতে সেটা 8th গ্রেড অবধিও করা যায় বা এর পরবর্তীতেও করা যেতে পারে। তো আমার মনে হয় বর্তমানে যে ইংরেজি মাধ্যমে ভাষার মানে বিদ্যালয়গুলি খুব মাশরুমিং হচ্ছে, খুব ব্যাঙের ছাতার মতো বেড়ে যাচ্ছে, যেটা খুবই অবৈজ্ঞানিক। যে এই অবৈজ্ঞানিক একটা পদ্ধতিকে আমরা কোথাও না কোথাও একটু চেক করতে পারবো বলে আমার মনে হয়। এবং এর জন্য আপনি যেটা একটু আগে বলছিলেন যে কোকবরক ভাষার উন্নতির জন্য আমরা কি করতে পারি, আমি এটাকে একটু বিস্তৃত মানে বাড়িয়ে নিয়ে বলতে চাই যে শুধুমাত্র কোকবরকই নয়, আপনি যদি নর্থ ইস্টকে দেখেন, উত্তর পূর্ব ভারতকে দেখেন, তাহলে উত্তর পূর্ব ভারতবর্ষ এমনিতে একটি ভাষিক বৈবিধ্যে একেবারে মানে অত্যন্ত ধনী, এবং এটা একাধারে যেমন একটা গৌরবের বিষয়, তেমনি এটা একটা চ্যালেঞ্জও বটে, যাতে সব কয়টা ভাষার যে বিশেষত যেই সব ভাষাগুলো খুব ছোট ছোট নৃগোষ্ঠীর ভাষা, সেই ভাষাগুলোকে সংরক্ষণ সংবর্ধন করাটা একটা চ্যালেঞ্জও হয়ে দাঁড়ায়। কারণ একই ছোট পরিসরে হয়তো 4-5টা ভাষা বা আরো বেশি ভাষা একসাথে রয়েছে। তো এই ভাষাগুলো যাতে মানে সব কটা ভাষায় সমান আদর এবং যত্নের মাধ্যমে বেড়ে উঠে, যাতে মানে লিমিটেড, আমাদের রিসোর্স তো লিমিটেড, তো এটা একটা সমস্যাও বটে। তো এটাকে কি করে আমরা চেক করতে পারি? তো এই নিয়ে অনেক সময় আমরা দেখি যে অবাঞ্ছিত রাজনীতিতেও আমরা চলে যাই। তো যেটা আমাদের দরকার একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং একটা প্রপার প্ল্যানিং এর দরকার, যাতে করে কি হতে পারে যে প্রত্যেকটা প্রথমে যেটা দরকার সেটা হলো শিক্ষার মাধ্যম হিসেবে ভাষাগুলোকে নিয়ে আসা, মাতৃভাষাগুলোকে নিয়ে আসা। শুধুমাত্র কোকবরকই মাতৃভাষা নয়, কোকবরক তো একটা ভাষা, কোকবরকের ভেতরে অনেকগুলো মাতৃভাষা আছে। যেমন আপনি যদি সেন্সাস রিপোর্ট দেখেন তাহলে দেখবেন যে ত্রিপুরী ভাষার অধীনে মাতৃভাষা রয়েছে কোকবরক, রিয়াং এবং ত্রিপুরী, এবং আদার্স বলে আরেকটা সেকশন রয়েছে যেখানে আরো অনেক ভাষা রয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং এটা যে আমরা যদি নর্থ ইস্টকে দেখি, তাহলে নর্থ ইস্ট এত ডেন্সলি পপুলেটেড ল্যাঙ্গুয়েজ হিসাবে, ল্যাঙ্গুয়েজ পপুলেশন এত বেশি, এত ভাষা, মোটামুটি পুরো নর্থ ইস্টকে দেখলে 220টা মতো ভাষা এখানে রয়েছে এইটুকু জায়গার মধ্যে। 220টা, 58 মিলিয়ন স্পিকার, 220টা ভাষা। আর সব কয়টা ভাষায় কিন্তু খুব বড় বড় জনগোষ্ঠীর নয়, খুব ছোট ছোট জনগোষ্ঠীর। এবং আপনি যদি সেন্সাস রিপোর্টটা দেখে খুব মজা লাগবে যে মানে বেশিরভাগ অন্যান্য ভাষার, যেমন বাংলা ভাষার ক্ষেত্রে শিডিউলড ল্যাঙ্গুয়েজ স্পিকার্স 80%, অথচ নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এইসব রাজ্যগুলিতে নন শিডিউলড অর্থাৎ ছোট ছোট ভাষার জনসংখ্যা কোথাও 80%, কোথাও 90%, ত্রিপুরাতে সেটা 30%, যেহেতু মেজরিটি সংখ্যা এখনো বাংলা ভাষী। তো এই যে 30% যে পপুলেশন ভাষাভাষী, মাতৃভাষাভাষী, এরা কিন্তু ছোট ছোট ভাষা বলছে। আর এই ছোট ছোট ভাষাগুলো একেবারে মানে খুবই এন্ডেঞ্জার্ড বলা যেতে পারে, এরা অবলুপ্ত। এই কথাটার রেফারেন্সে ম্যাডাম আপনার কাছে একটা কথা আমি মানে এটা খুব প্রাসঙ্গিকও, আবার এটাকে আমি মজার ছলেও বলতে পারি যে আমাদের ত্রিপুরা রাজ্যে কি হয়েছে, আমরা অনেক ভাষাভাষীর মানুষ আমরা একসাথে আছি, সেখানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা সব এক হয়ে আছে। দেখা গেল আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আমরা কিন্তু একটা আঞ্চলিক ভাষায় কথা বলি, সেই ভাষাটা আঞ্চলিক ভাষাটাই মাতৃভাষা। হ্যাঁ, এই আঞ্চলিক ভাষাটাই কিন্তু আমাদের মাতৃভাষা। কিন্তু দেখা গেছে এই আঞ্চলিক ভাষাটা বলাতে, কথা বলাতে বা কাজ করতে গিয়ে, পড়াশোনার ক্ষেত্রে করতে গিয়ে, সেখানে কিন্তু বাচ্চাদের একটা ডিফারেন্স হয়। আমাদের শিক্ষায় যেটা দেখছি অনেক স্কুলে কি হয়েছে, অনেক বাচ্চা আমি ভাত খাবো বা খেয়েছিলাম, খাইতাছি, আমি ভাত খাইতাছি বা আমি স্কুলে যাইতাছি,
এটা তো আমরা বলি, ঠিক ঠিক আছে। আমরা তো প্রতিদিনই এই কথাটা বলি, বাড়িতে বলি, ঠিক, হয়তো বা আমাদের ঠিক। যখনই খাতা বা পড়তে বসবো তখন কিন্তু আমরা সেই শুদ্ধটা, এই যে ডিফারেন্সটা, সেটা কিন্তু একটা বাচ্চার পক্ষে খুব খুব কষ্টকর হয়ে যায় পার করা। এটাই বলছিলাম, আসলে আসলে কি- তখন কি করা দরকার? তখন এটাই করা দরকার যে যতটা সম্ভব শিক্ষাকে মানে ভাষাকে শিক্ষার মাধ্যম যে ভাষা তাকে যতটা সম্ভব মাতৃভাষার কাছাকাছি নিতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। যেমন বাংলা ভাষার অধীনে কি কি উপভাষা রয়েছে? বাংলা ভাষার অধীনে সেন্সাস রিপোর্ট অনুযায়ী রয়েছে আপনার হাজং, চাকমা এবং রাজবংশী, এবং আদার্স বলে একটা ক্যাটেগরি রয়েছে যেখানে অনেক ছোট ছোট ভাষা চলে আসছে। কিন্তু দেখুন না, রাজবংশী ভাষাতে যাতে শিক্ষার মাধ্যম করা যায় তার জন্য কিছু প্রচেষ্টা অন্তত রয়েছে, চাকমাতেও রয়েছে। কিন্তু ধরুন সিলেটি স্ট্যান্ডার্ড বা মান্য বাংলা থেকে এতটাই আলাদা যে একটি শিশুর ক্ষেত্রে যখন সে প্রাথমিক স্তরে বাংলাতে কথা পড়তে যায় তখন সেটা তার দ্বিতীয় ভাষা হয়ে যায়। একদম 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 তো- সত্যি, মানে আসলে আমরা আজকে একটা জানি না আজকের এই আলোচনায় আমরা কতটুকু সফল হতে পারবো এই স্বল্প সময়ের মধ্যে, কারণ আমাদের যেই একটা মানে ভাষা নিয়ে চর্চা, সেটার জন্য এই সময়টা আমাদের, আপনারাও বুঝে গেছেন, ভীষণ কম। সেটাই। আর এত সমৃদ্ধ আমাদের আজকের যারা গেস্টরা এসেছেন তাদের কাছ থেকে আমরা আধ ঘন্টা নয়, 1 ঘন্টা না, আমরা কয়েক ঘন্টা আমরা সেই কথা আসলে এই বিষয়টা চালিয়ে এতটা হৃদয়ের কাছাকাছি যে যখন আমরা দেখি যে কোন একজন কুমিল্লা ভাষীর লোক, কোন একজন নোয়াখালী বা চাটগাইয়া এবং মান্য বাংলার মধ্যে এতটাই পার্থক্য যেটা সেটা বস্তুত দুটো আলাদাই ভাষা। তো একটি চাটগাইয়া ছেলেকে যখন আমরা মান্য বাংলাতেই পড়াচ্ছি তখনও তার পক্ষে সেটা ক্যারি করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য নতুন শিক্ষানীতিতে এই কথা বারবার বলা হয়েছে যে শিক্ষক, বিশেষত প্রাথমিক শিক্ষককে এটা চেষ্টা করতে হবে সে যেন সেই কমিউনিটিরই হয়। এবং প্রাথমিক শিক্ষার মাধ্যম এবং ভাষাকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করে যেত, মানে ভাষাটা কতটা ভালো শুদ্ধ করে আমরা বলতে সেটা নয়, নিউমেরিক ক্যাপাবিলিটি আমরা ছোট বাচ্চাদেরকে কতটুকু দিতে পারছি, কতটুকু তাকে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারছি, এই বিষয়গুলো দেখতে হবে এবং যতটা সম্ভব তাকে তার মাতৃভাষাতে শিক্ষা দিতে হবে। একদম। সিলেটি যদি কোনো বাচ্চা হয় তবে আমরা যদি এটা করতে পারি যে তাকে সিলেটি ভাষায় তাকে আমরা অঙ্ক শেখাবো, তবে এর চেয়ে ভালো বোধ আর কিছু হতে পারে না। সে নিয়ে নেবে, খুব তাড়াতাড়ি খুব নিয়ে নেবে, তাড়াতাড়ি নিয়ে সহজেই নেবে। শিখে নেবে। আমাদের সময় বেঁধে দিয়েছে, আমাদের টাইম, কিছু করার নেই, সবকিছুর মধ্যে সময় থাকে, আমাদেরও আজকে সময় বাধা। তো যাওয়ার আগে আজকের যে একটা বিশেষ আলোচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে নিয়ে, সমস্ত মাতৃভাষাকে আমরা এখান থেকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, আন্তরিকতা জানাই। তো যাওয়ার আগে কিছু কথা শুধু আমাদের দর্শকদের জন্য আপনাদের কাছ থেকে একটু একটু করে শুনবো, ম্যাডামের কাছ থেকে শুনতে চাই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দু লাইনে বলে দিতে চাই, যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে জনজাতীয় ভাষা বা অন্যান্য মাতৃভাষাগুলোর উন্নতির জন্য কি করা উচিত। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের মানসিকতায় ব্যাপক পরিবর্তন দরকার। ইংরেজি ভাষায় শেখার পেছনে না ছুটে বাংলা ভাষাকে কি করে একটি আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত করা যায়, নতুন নতুন তথ্য শব্দ ভান্ডার আমাদের আনতে হবে, ডিকশনারিগুলোকে রেগুলারলি আপডেট করতে হবে যাতে আমরা দরকার মতো শব্দ সেখান থেকে পেয়ে যেতে পারি, এবং আইসিটি অর্থাৎ তথ্য সঞ্চারে যে বিপ্লব এসেছে সেটাতে আমাদের পার্টিসিপেট করতে হবে। ডিজিটাল মিডিয়ামে আমরা ভারতীয় ভাষাগুলোকে একেবারে দেখতে পাই না, ইংরেজি একটি সর্বগ্রাসী ভাষা হয়ে অন্যান্য ভাষাগুলোকে তো গ্রাস করে নেওয়ার মতো অবস্থা, ইন্টারনেটে তাকালে আমরা সেটা আরো দেখতে পারি। শুধুমাত্র হিন্দি ছাড়া অন্য এমনকি বাংলারও তেমন ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা দেখতে পাচ্ছি না। তো একজন গর্বিত বাঙালি হিসেবে আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো ইন্টারনেটে, অনলাইনে, অন্তর্জালে বাংলা ভাষাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এবং বাংলা ভাষার উন্নতিতে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে আমাদের ভোজের আয়োজন অনেক বেশি, সাহিত্য, গান, উপন্যাস এসব আছে, কিন্তু মানে সিরিয়াস শিক্ষা চর্চা আমাদের খুব কম। সেটা বাংলা ভাষা আমাদের নিয়ে আসতে হবে, শুধু বাংলা নয় সমস্ত জনজাতীয় ভাষাগুলোকে। আর জনজাতীয় ভাষার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো তাকে নূতন শব্দ ভান্ডার তাকে তৈরি করে দিতে হবে, শিক্ষার মাধ্যম রূপে এই জনভাষাগুলোকে নিয়ে আসতে হবে, শিক্ষকদেরকে ট্রেনিং দিতে হবে যাতে তারা সহজে এই ভাষাগুলোর মধ্যে দিয়ে যেতে পারে, এবং মেশিন ট্রান্সলেশন, অনুবাদের উপরে খুব নজর দিতে হবে যাতে ইংরেজিতে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে সেগুলোকে জনজাতীয় ভাষায় ভালোভাবে খুব খুব তথ্য সমৃদ্ধ ভালো স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এই কাজগুলো অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জয় সাহার, উনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। এবং স্যার আপনার কাছ থেকে আমরা একটা কথা শুনতে চাইবো। আমি শুধু বলতে চাই যে দেখুন, সংস্কৃত বিদ্যার্থী, আমি সংস্কৃত পড়াই, তো যে কোনো ভারতীয় ভাষাকে যদি একটু সমৃদ্ধ করতে হয় তাহলে আমার মনে হয়
পাশাপাশি সংস্কৃতটাকেও শেখা দরকার। অবশ্যই। কারণ এই যে ম্যাডাম বলছিলেন যে ভোজের আয়োজন হয়েছে এবং আমাদের শক্তির আয়োজনটা করতে হবে, এবং এই শক্তিটাই দেবেন কিন্তু কে? এই সংস্কৃত ভাষা। আমরা বলি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। একদম। আপনি শব্দগুলোকে দেখুন, গর্ব, গরব, গর্ব, আশা, ভাষা, এই সমস্ত শব্দর মূল উৎপত্তি বা মূল অস্তিত্ব উৎস কোথায়? সংস্কৃতে। আমরা শুধুমাত্র অনেক সময় ভুলভাবে বলি যে ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ, আসলে এটা নয়। যে কোনো শব্দকে ভারতবর্ষের যতগুলো ভাষা আছে সে সমৃদ্ধ করছে সংস্কৃত ভাষা। একদম। তো আমার মনে হয় যে সংস্কৃত ভাষাকেও একদম যদি আমরা প্রাথমিক স্তর থেকে পড়াতে পারি নিজের ভাষার সাথে, তাহলে তার যার যেটা মাতৃভাষা হোক সেই মাতৃভাষার সাথে সাথে সংস্কৃত ভাষার শব্দের দ্বারা সে নিজেও সমৃদ্ধ হবে, ভাষাকেও সমৃদ্ধ করবে, তাদের দ্বারা রচিত রচনাংশের দ্বারা আমরা সমগ্র ভারত আরো সমৃদ্ধ হবে এবং আমাদের সংস্কৃতি আরো শক্তপোক্ত হবে। অসংখ্য ধন্যবাদ পার্থ বাবু আপনাকে। এবং আমাদের যে আজকের আলোচনা আমরা কিন্তু এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটা কথাই বলবো, বাংলা আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলা আমাদের অহংকার। শুধু বাংলা নয়, আমরা বাংলার পাশাপাশি সমস্ত ভাষা যারা আজকে মাতৃভাষায় আছেন এবং আমাদের সাথে আছেন, আমাদের পুরো বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে এই ভাষাগুলো আছে, সমস্ত ভাষাকে আমরা শ্রদ্ধা জানাবো, আন্তরিকতা জানাবো এবং তার সাথে সেটাকে যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের মূল স্রোতের মাধ্যমে, সংস্কৃতির মধ্য দিয়ে পুরো বিশ্বকে, সেটারও আমরা চেষ্টা করে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।